নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বাঙালির ল্যাটিন আমেরিকা ভ্রমণ সিরিজের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। বলিভিয়াতে আমাদের আর একটা দিন। কালকে রাতে উইউনির হোটেলে আমরা ছিলাম, খুব ভালোভাবে ঘুমিয়েছি সল্ট হোটেলে। স্লিপিং ব্যাগের ভেতর হিট প্যাচ লাগিয়ে একদম প্রপারলি ঠান্ডাতে প্রোটেক্টেড হয়ে আমরা ঘুমিয়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সালার দে উইউনি, আর তার পাশেই এটা ছিল আমাদের কাল রাতে সল্ট হোটেল। এই জায়গাটার নাম কোলচাকে। চারিদিকে পাহাড় আর আগ্নেয়গিরি দিয়ে ঘেরা সালার দে উইউনির পাশে একটা ছোট্ট বসতি। দেখুন দূরে একটা গোল পোস্ট, এটা হচ্ছে এখানকার বাচ্চাদের জন্য ফুটবল মাঠ। জানি না এত ঠান্ডায় কি করে ফুটবল খেলতে পারে বা এত উচ্চতায়, কিন্তু দেখে সত্যি খুব ভালো লাগছে। আজ আমাদের বলিভিয়ান আন্দিজ অভিযানের দ্বিতীয় দিন। কাক ভরে ব্রেকফাস্ট সেরে এখন চলছে বেরোনোর প্রস্তুতি। আজকে আমরা যাচ্ছি ওয়াগুয়ে ভলক্যানো, সিলোলি মরুভূমি আর লাগুনা কলোরাডো দেখতে। শুনছি সেখানে নাকি ফ্ল্যামিঙ্গো দেখতে পাবো। কোলচাকে থেকে বেরিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে আন্দিয়ান আলতিপ্লানোর বুক চিরে। স্প্যানিশে আলতিপ্লানো মানে হলো হাই প্লেন বা উচ্চ সমভূমি। পাহাড় বলতেই যেমন আপনাদের চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের গায়ে জড়ানো পাকদণ্ডী রাস্তা আর একপাশে গভীর খাদ, এখানে এলে আপনার সেই ধারণা কিন্তু একদম ভেঙে যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 থেকে 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই আলতিপ্লানো আন্দিজ পর্বতমালার পূর্ব দিকের পর্বত শ্রেণী কর্ডিয়েরা ওরিয়েন্টাল এবং পশ্চিম দিকের কর্ডিয়েরা অক্সিডেন্টালের মাঝে এক বিস্তীর্ণ অববাহিকা। এই আলতিপ্লানো দক্ষিণ আমেরিকার 4টি দেশ পেরু, বলিভিয়া, চিলে ও আর্জেন্টিনা জুড়ে ছড়িয়ে রয়েছে। বলা হয় তিব্বতের পর এটিই নাকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চ সমভূমি। ওই দেখুন, কথা বলতে বলতেই দেখা পেয়ে গেছি একদল লামার। লামা কিন্তু বলিভিয়ার জাতীয় পশু। ওই দেখুন, এই ওয়াইল্ডারনেসে ঘুরে বেড়াচ্ছে একজোড়া রিয়া। এখানকার আরেক নেটিভ, এদের দক্ষিণ আমেরিকার উট পাখি বলতে পারেন। এই অঞ্চলের আদি বাসিন্দা হলেন কেচুয়া ও আইমারা জনজাতির মানুষেরা। এই শুকনো ও ঠান্ডা আবহাওয়ায় তেমন চাষাবাদের সুযোগ না থাকায় এখানকার মানুষের রুটি রুজি কিন্তু নির্ভর করে মাইনিং, লামা ও ভিকুনা প্রতিপালন এবং অনেকটাই ট্যুরিজমের ওপর। এখন একটা টাউনে দাঁড়িয়ে আছি, টুকটাক লোকে ওয়াশরুম ইউজ করবে বা স্ন্যাক্স নেবে, কিন্তু বিশ্বাস করুন একটা লোক আপনি দেখতে পাবেন না। মনে হবে কোনো পাণ্ডব বর্জিত দেশে চলে এসেছে। আন্দিজের কোলে ছোট্ট একটা টাউন। কি অপূর্ব নীল আকাশ! এত পরিষ্কার নীল আকাশ বোধহয় আমি জীবনে দেখিনি। এই আলতিপ্লানোর সবচেয়ে বড় অংশটা রয়েছে বলিভিয়াতে, উত্তর অংশটা রয়েছে পেরুতে, চিলিতে রয়েছে তার দক্ষিণ পশ্চিম অংশ, আর অল্প কিছুটা আর্জেন্টিনায়। এই আলতিপ্লানোর উত্তর পূর্ব অংশ থেকে দক্ষিণ পশ্চিমে হিউমিডিটি কিন্তু ক্রমশ কমতে থাকে। তাই আপনি যদি আলতিপ্লানো বরাবর পেরু থেকে বলিভিয়া হয়ে চিলেতে আসেন, তাহলে দেখতে পাবেন একাধিক সল্ট ফ্ল্যাট, ভলক্যানো আর মাইলের পর মাইল জুড়ে মরুভূমি। গল্প করতে করতে এসে পড়েছি চিগুয়ানা সল্ট ফ্ল্যাটে। বলিভিয়ান আলতিপ্লানো খনিজ সমৃদ্ধ, তাই মাইনিং এই অঞ্চলের মানুষের আয়ের এক অন্যতম উৎস। এই জায়গাটা দেখুন, চারিদিকে অনেকগুলো ভলক্যানো দিয়ে ঘেরা। আপনাদের আগের পর্বে ট্রেন সেমেটারিতে বলিভিয়া থেকে চিলির প্রশান্ত মহাসাগরীয় বন্দর পর্যন্ত সুদীর্ঘ রেল নেটওয়ার্কের কথা বলেছিলাম, মনে আছে? এই যে পরিত্যক্ত রেল লাইনটা দেখছেন, এটা তারই অংশ, যার নাম ছিল ফেরোক্যারিল দে আন্তোফাগাস্তা আ বলিভিয়া বা এফসিএবি। 19 শতকের শেষের দিকে চিলি ও বলিভিয়ার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় বন্দর নিয়ে হওয়া দ্য ওয়ার অফ প্যাসিফিকে চিলি জিতে যায়। ফলে দুই দেশের সম্পর্ক অনেকটা ভারত পাকিস্তানের মতো হয়ে যায় বলতে পারেন। আর এই তেঁতু সম্পর্কের এক বলি হলো এই রেল নেটওয়ার্ক। পাশাপাশি বলিভিয়াতে রেলের প্রাইভেটাইজেশন, এই হাই আন্দিজে রেল লাইন মেইনটেনেন্সের প্রচুর খরচ এবং সড়ক ব্যবস্থার উন্নতি হওয়ার ফলে এক সময়কার সেই ইঞ্জিনিয়ারিং মার্ভেল আজ এই ধূসর মরুর বুকে একাকী পড়ে আছে কিসের যেন এক অপেক্ষায়। আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। জানেন, বলিভিয়া আসলে এমন একটা দেশ যার 60% অঞ্চল 13,000 ফুট বা তার বেশি উচ্চতায় অবস্থিত। তাই স্প্যানিশ কলোনিয়াল পিরিয়ডে যখন বলিভিয়া আর পেরু দুটো একই দেশ ছিল, তখন বলিভিয়াকে বলা হতো হাই পেরু। আপনাদের আন্তি ভার্সেস আন্তার গল্পটা বলি। কেচুয়া ভাষায় আন্তি কথার মানে হলো পূর্ব দিক, আর আন্তিসুয়ু মানে ছিল
ইনকা সাম্রাজ্যের পূর্বাঞ্চল। মনে করা হয় স্প্যানিশ কলোনাইজাররা এই আন্তিসুরু শব্দের ভিত্তিতেই সম্পূর্ণ পর্বতমালার নামকরণ করেন আন্দিজ। আবার আয়মারা ভাষায় আন্তা শব্দের মানে হলো কপার বা তামা। তাই অনেকে আবার এটাও মনে করেন যে পাহাড়গুলো তামাটে রঙের হওয়ার জন্য এই পর্বতশ্রেণীর নাম হয়েছে আন্দিজ। দেখুন তো এই পাহাড়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে, আমাদের কমেন্টে জানান। এখন আমরা এসে পৌঁছেছি ওয়াগুয়ে ভলক্যানোর ভিউ পয়েন্টে। ওই দূরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওটাই ওয়াগুয়ে ভলক্যানো। এটা কিন্তু একটা অ্যাক্টিভ ভলক্যানো। এই ভিউ পয়েন্টে রয়েছে একটা ছোট্ট কফি শপ, যেখানে আপনি ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। এই ঠান্ডায় অল্টিটিউড সিকনেসের হাত থেকে বাঁচতে নিতে পারেন কিছু লোকাল হার্বাল চা। সঙ্গে রয়েছে গরম কফি আর ছোট্ট একটা এই সুভেনির শপ। আচ্ছা বলি, যদি কোনো কারণে আপনার টাকা ভাঙানোর প্রয়োজন পড়ে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু এক্সচেঞ্জ রেট লাপাজের থেকে বেশ কিছুটা বেশি। আন্দিজের এই আলতিপ্লানো আমাদের হিমালয়ান রেঞ্জের মতো উঁচু হলেও এর চারপাশের দৃশ্য কিন্তু একদম আলাদা। হিমালয়ের সবুজ পাহাড়ের সতেজতার জায়গায় এখানে শুধু দিগন্ত জোড়া রুক্ষ মরুভূমি আর তামাটে পাহাড়ের হাতছানি। এই দেখুন কাদের দেখা পেলাম আমরা। দেখে শিং ছাড়া হরিণ মনে হলো, এরা কিন্তু আসলে উট প্রজাতির এক প্রাণী। এর নাম ভিকুনা। আন্দিজের উচ্চতম অঞ্চলে এদের বাস। ভিকুনা কিন্তু আবার পেরুর জাতীয় পশু। এই আলতিপ্লানোতেই রয়েছে একাধিক লেক, তারই একটাতে এখন আমরা এসে পৌঁছেছি। এটি একটি নোনা জলের লেক যার নাম লাগুনা কানাপা। আর দূরে লেকের ওপারে ওই যে সাদা বর্ডারের মতো দেখতে পাচ্ছেন, ওটা হলো বোরাক্সের স্তর। যাক, একটা ইচ্ছে পূরণ হলো। দেখুন কত ফ্ল্যামিঙ্গো। চারটে ফ্ল্যামিঙ্গো এত সুন্দর সিমেট্রিতে দাঁড়িয়ে আছে, আপনাদের দেখাই। আমরা এখনই জানলাম ফ্ল্যামিঙ্গোদের গায়ের রং গোলাপি হয় কেন। হেনরি মানে আমাদের গাইড বলল যে ফ্ল্যামিঙ্গোরে নাকি এই ধরনের অগভীর নোনা জলে থাকা নানা ধরনের অ্যালগি, চিংড়ি জাতীয় ছোট মাছ, পোকামাকড়ের লার্ভা এইসব খায়। আর এই সব জিনিসেই থাকে নাকি এক ধরনের লাল কমলা পিগমেন্ট বা ক্যারোটিনয়েড পিগমেন্ট। এই পিগমেন্ট ফ্ল্যামিঙ্গোদের লিভার এনজাইমের সাথে মিশে পালকের রঙকে গোলাপি করে তোলে। সেই জন্যই বোধহয় কথায় বলে ইউ আর হোয়াট ইউ ইট। এখন আমরা চলেছি লেক হেডিওন্ডা দেখতে। শুনছি ওখানে গেলে নাকি আরো বেশি সংখ্যায় ফ্ল্যামিঙ্গো দেখতে পাবো। আলতিপ্লানোর রুক্ষ ধূসর সৌন্দর্যের মাঝে এই নোনা জলের লেকগুলো যেন প্রাণের স্পন্দন আনে। আমরা এসে গেছি হেডিওন্ডা লেকে। দেখুন লেকের জলে কিরকম গিজ গিজ করছে ফ্ল্যামিঙ্গো। ফ্ল্যামিঙ্গো নাকি মোট 6 রকমের হয়। তার মধ্যে এই সাউথ আমেরিকা মহাদেশে মোট 3 ধরনের ফ্ল্যামিঙ্গো দেখতে পাওয়া যায়: আন্দিয়ান ফ্ল্যামিঙ্গো, জেমস ফ্ল্যামিঙ্গো আর চিলিয়ান ফ্ল্যামিঙ্গো। এখন যাদের দেখছেন এরা কিন্তু জেমস ফ্ল্যামিঙ্গো। এরা নাকি সাইজে সবচেয়ে ছোট আর গায়ে হালকা গোলাপি আভা সবচেয়ে বেশি। তবে জেমস ফ্ল্যামিঙ্গো চেনার সবচেয়ে সহজ উপায় হলো এদের কালো নকশা কাটা বাহারি হলুদ ঠোঁট। দেখলেন দুজনে কেমন ঠোঁটে ঠোঁটে হাই ফাইভ করলো। 1886 সালে ব্রিটিশ ন্যাচারালিস্ট ও বিজনেসম্যান হেনরি বার্কলে জেমস চিলিতে একটি এক্সপিডিশন করে প্রথমবার এই ফ্ল্যামিঙ্গোদের স্পিসিসকে ক্যাটালগ করেন, আর তার নামেই এদের নামকরণ জেমসেস ফ্ল্যামিঙ্গো। তবে হাই অল্টিটিউডে এদের বাস বলে এদেরকে পুনা ফ্ল্যামিঙ্গো বলা হয়। গত শতাব্দীর শুরুতে মনে করা হতো এই জেমস ফ্ল্যামিঙ্গো নাকি অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু 1956 সালে এই বলিভিয়ান আলতিপ্লানো অঞ্চলেই এদের রিডিসকভার করা হয়। তবে এরা এন্ডেঞ্জার স্পিসিস না হলেও বর্তমানে আলতিপ্লানো অঞ্চলে হেভি মাইনিং ও ক্লাইমেট চেঞ্জের জন্য এদের এই ন্যাচারাল হ্যাবিট্যাট কিন্তু বিপদের মুখে। শুনে খুব অবাক হলাম জানেন, পাখি হিসাবে এদের লাইফ স্প্যান কিন্তু বেশ লম্বা। আন্দাজ করুন এদের গড় আয়ু কত হবে। ফ্ল্যামিঙ্গোদের অ্যাভারেজ আয়ু নাকি 27 বছর। একে দেখে আবার অন্য কোনো প্রজাতির ফ্ল্যামিঙ্গো ভেবে বসে থাকবেন না, এরা হলো জেমস ফ্ল্যামিঙ্গোরই ছানা। এই খোকা ফ্ল্যামিঙ্গোদের গায়ের রং এরকম সাদা কালোই হয় যতদিন না এদের বয়স হচ্ছে 2 বছর। আর 2 বছরের পর থেকেই ধীরে ধীরে এদের গায়ে ফুটে ওঠে এই মিষ্টি পিঙ্ক কালারটা। কেমন ভাবে একসাথে সবাই ঘাড় দোলাচ্ছে দেখুন, যেন ফ্ল্যামিঙ্গোদের স্কুলে পিটির ক্লাস চলছে।
ফ্ল্যামিঙ্গোদের কীর্তিকলাপ দেখতে দেখতেই দুপুর হয়ে গেছে। ওই যে রেস্টুরেন্টটা দেখছেন, ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে। আমরা দুজন খেয়ে দে ভয়ানক খাওয়া, রোদ উঠেছে আর তেমনই ঠান্ডা। হাঁপাতে হাঁপাতে খেলা করতে করতে চলেছি পাঁচজনের মতো। মনে হচ্ছে অনেক দূর। এই গাছগুলো কি গাছ রে? কাঁটা গাছ? হ্যাঁ, এগুলো কি গাছ? কাঁটা গাছ? আরে না না, এগুলো তো শনি মনসা। শনি মনসা? শনিবার শনিবার ফোন করে, জানিস না? নিজের দেশে জিনিস যায় না, আবার এই আশ্চর্য নীল আকাশ, তাতে হেলান দিয়ে মায়াবী সব পাহাড় চূড়ো, তাদের গায়ে মেঘের ছায়ার অ্যাপ্লিক। মনে হয় এসব যেন সত্যি নয়, হাতে আঁকা ব্যাকড্রপ। কেবল এই খুদে ফ্ল্যামিঙ্গোদের দেখলে মনে হয় আমরা সত্যিই এসে পড়েছি ফ্ল্যামিঙ্গোদের স্বর্গরাজ্যে। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। হেডিওন্ডা লেকের পাশেই রয়েছে আরো দুটো লেক, লাগুনা কিয়ারকোটা ও লাগুনা হন্ডা। এই নোনা জলের লেকগুলোর কারোরই গভীরতা বেশি না। এই হন্ডা লেকের গভীরতা নাকি মাত্র 10 সেন্টিমিটার। প্রাকৃতিকভাবেই এই দুটো লেকের জলে আর্সেনিক থাকায় এখানে কোনো ফ্ল্যামিঙ্গো বা অন্য কোনো প্রাণীর আপনি দেখা পাবেন না। ওই দেখুন, যেতে যেতে আবার দেখা পেয়েছি একদল ভিকুনার। জানেন, ভিকুনা কিন্তু একটি এন্ডেঞ্জার্ড স্পিসিস, আর তাই ভিকুনাকে মারা বলিভিয়ায় এক দণ্ডনীয় অপরাধ। আন্দিজের যত উপরে আপনি উঠবেন, দেখবেন সবকিছুই হয়ে উঠেছে তত ধূসর। তাই লক্ষ্য করুন, প্রতিটি প্রাণীরই গায়ের রং ধূসর, যাতে তারা প্রিডেটরদের থেকে বাঁচতে সহজেই মিশে যেতে পারে এই ন্যাড়া ধূসর ভূপ্রকৃতির সাথে। আর এই অঞ্চলে প্রিডেটর কারা? পিউমা। বাঘ আর হরিণের মতোই পিউমা আর ভিকুনা এই অঞ্চলে বাঁধা পড়ে আছে এক চিরকালীন খাদ্য সম্পর্কে। দেখুন তো, এই জায়গাটা উইন্ডোজের ওয়ালপেপারের মতো লাগছে না? এই যে রাস্তার দুপাশে ঝুঁটির মতো ঝোপগুলো দেখছেন, এগুলোকে বলে ইচু ঘাস। কেচুয়া ভাষায় এর মানে খড়। এই আন্দিজের কোলে 12 থেকে 13,000 ফুট বা তারও বেশি উচ্চতায় আগ্নেয়গিরির ঢালে জন্মায় এই ঘাস। এই ঘাস তীব্র শীত ও হাওয়ার দাপট সহ্য করতে পারে। দেখতেই পাচ্ছেন, এই পরিবেশে ইচু ঘাস ছাড়া অন্য কোনো গাছপালাই নেই। তাই ভিকুনা লামার মতো প্রাণীদের মূল খাদ্যই হলো এই ইচু ঘাস। অবশ্য স্থানীয় লোকেরা এই ইচু ঘাসকে ঘর ছাইবার কাজেও ব্যবহার করেন। এই ঘাসের ফাইবার খুব শক্ত হওয়ায় ইনকারা দড়ি বানানোর কাজে নাকি একে ব্যবহার করত। এমনকি সেই দড়ি দিয়ে নদী পারাপারের ইনকা ব্রিজও বানাতো। আমরা এখন চলেছি নেক্সট স্টপ সিলোলি মরুভূমির দিকে। এই রোড ট্রিপ খুব লম্বা এবং কোথাওই মানুষের তৈরি পাকা রাস্তা পাবেন না। তাই আপনার যদি মোশন সিকনেস বা কোমরের সমস্যা থাকে, তাহলে এই ট্রিপে এলে আপনি অবশ্যই গাড়ির সামনের দিকে বসার চেষ্টা করবেন। সিলোলি মরুভূমি, Siloli Desert, 4,700, the more height for today. The mountain is the same. We are in the border, Chile and Bolivia. দূরের পাহাড়গুলো দেখছেন, ওইটা হচ্ছে চিলি, আর আমরা বলিভিয়াতে দাঁড়িয়ে আছি। বেসিক্যালি এটা দুটো দেশের বর্ডার। এই জায়গাটার নাম সিলোলি ডেজার্ট। তীব্র ঠান্ডা, হাড় কাঁপানো হাওয়া আর পড়ন্ত রোদ, কি ডেডলি কম্বিনেশন না? প্রকৃতি তার নিজের খেয়ালে এই আগ্নেয়গিরির প্রাচীর গেঁথে নির্ধারণ করে দিয়েছে চিলি ও বলিভিয়া এই দুটি দেশের এক অত্যাশ্চর্য প্রাকৃতিক সীমানা। সিলোলি মরুভূমির বুক চিরে যত এগোচ্ছি, মনে হচ্ছে সময়ের আবর্তে শত সহস্র বছর পিছিয়ে গিয়ে পৌঁছে গেছি পৃথিবীর এক আদিম অবস্থায়। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসচারু, কেমনই তা জানি না। এই কবিতায় সুকুমার রায় একজনের কথা মনে হয় বলে যাননি। জানেন তিনি কে? এই যে এই ভদ্রলোক, এনার নাম ভিসকাচা। এটা একটা ইঁদুর জাতীয় প্রাণী হলেও দেখে একটা মোটা লেজওয়ালা খরগোশ বলেই মনে হবে।
সেটা একটা ছবিও তুলবে। চারজন চারদিকে। হাই আন্দিজের 13 থেকে 16,000 ফুট উচ্চতায় পাহাড়ের ফাটলে বা পাথরের ফাঁকে এদের বাস। ভীরু প্রকৃতির ও চটপটে এই ভিস্কাচারা দল বেঁধে থাকে। কোনো বড় প্রাণীর আক্রমণের আঁচ পেলেই এরা নাকি একে অন্যকে খুব জোরে পাখির মতো শিস দিয়ে সতর্ক করে দেয়। ভিস্কাচারদের সাথে হাই হ্যালো সেরে চট করে গাড়িতে উঠে পড়লাম, বুঝলেন? কারণ গাড়ির কাছের ভেতর থেকে বাইরে ঝকঝকে সোনালী রোদ দেখা গেলেও গাড়ি থেকে নামলেই এই ফাঁকা প্রান্তরে হিমশীতল হাওয়া পাঁজর কাঁপিয়ে দিচ্ছে। সিলোলি ডেজার্টের মধ্যেই এটা একটা আশ্চর্য জায়গা। দেখুন, চারিদিকে তাকালে মনে হবে আমরা যেন পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে চলে এসেছি। এই পাথরগুলো মূলত প্রাচীন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে জমা হওয়া ছাই এবং লাভা, যা সময়ের সাথে পাথরে পরিণত হয়েছে। আর আবহবিকারের ফলে এই সব পাথর নানা রকমের ইন্টারেস্টিং শেপ নিয়েছে। যেমন এখানে এই পাথরটা। সিলোলি মরুভূমির সবচেয়ে বড় বিস্ময় হলো এইটা। এর নাম আর্বল দে পিয়েট্রা বা পাথরের গাছ। এই পাথরের নিচের অংশটা ক্ষয়ে গিয়ে একটা গাছের কাণ্ডের মতো লাগছে, আর উপরের অংশটা যেন মেলে ধরা গাছের ডালপালা, তাই না? এই আন্দিয়ান আল্টিপ্লানোর বুকে প্রায় 7,200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে একটি ন্যাশনাল রিজার্ভ, যার নাম এডুয়ার্ডো আভারোয়া আন্দিয়ান ফনা ন্যাশনাল রিজার্ভ। বলিভিয়া সম্মানিত ওয়ার হিরো এডুয়ার্ডো আভারো নামাঙ্কিত এই ন্যাশনাল রিজার্ভটি 1973 সাল থেকে চালু হয়। এখানে সংরক্ষিত প্রাণীদের মধ্যে অন্যতম হলো ভিকুনা ও জেমস ফ্ল্যামিঙ্গো। আজ সকাল থেকে আমরা যা যা দেখলাম সব এই ন্যাশনাল রিজার্ভেরই অন্তর্গত। কিন্তু এই বিশাল এলাকার মধ্যে মাত্র 15%ই হলো প্রোটেক্টেড এরিয়া, আর আমরা এখন এই চেক পয়েন্ট দিয়ে সেই অংশে ঢুকেছি। এখানে মাথাপিছু 150 বব টিকিটের দাম, কিন্তু এটা ট্যুরে ইনক্লুডেড না, তাই ক্যাশ হিসেবে এই অ্যামাউন্টটা এবং আপনার পাসপোর্ট অবশ্যই নিজের কাছে রাখবেন, কারণ এন্ট্রির জন্য এই চেক পয়েন্টে আপনার পাসপোর্টও কিন্তু চেক করা হবে। দিনের শেষে আমাদের শেষ স্টপ 14,000 ফিট উচ্চতায় অবস্থিত লাগুনা কলোরাডা বা রেড লেগুন, যা এই প্রোটেক্টেড এরিয়ার মধ্যেই পড়ে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে। এই লেকের জলে বিশেষ ধরনের খনিজ এবং রঙিন অ্যালগি থাকায় হাওয়া ও সূর্যের আলোর প্রভাবে এই লেকের জল লাল রঙে পরিণত হয়, তাই একে রেড লেগুন বলে। কিন্তু কি করি বলুন, আমাদের চোখে তো সেই লাল রং ধরা পড়ছে না। হেনরি বলল জলের এই রং দেখতে পাওয়াটা আবহাওয়ার উপর নির্ভর করে, কিন্তু এই মুহূর্তে হঠাৎই মেঘ করে যাওয়ায় আমরা সেই রং দেখতে পাচ্ছি না। কি করব, আমাদেরই দুর্ভাগ্য। এই লেকের মাঝে জেগে থাকা ওই সাদা আইল্যান্ডগুলো কিন্তু আসলে বোরাক্সের স্তর। হাওয়ার তীব্রতায় লেকের জল যেন সরে সরে যাচ্ছে, দেখুন। আর পাশে ওই কালো বিন্দুগুলো আসলে ফ্ল্যামিঙ্গো আর আন্দিয়ান গাল। এই ঠান্ডায় জলে হাওয়ায় ভেসে কেমন খেলা করছে দেখুন। এটা একটা ছোট্ট কফি শপ, মনে হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে, বিকেল হয়ে গেছে বলে। আজকের রাতটা এই রিজার্ভের ভেতর একটি ছোট্ট বসতি হুয়ায়াহারাতে আমরা থাকছি। দিন ফুরিয়ে আসছে, ঠান্ডা হাওয়ার ধাক্কায় আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এবার ঘরে ফেরার পালা। আজ সারাদিন ধরে এই আল্টিপ্লানোর পরাবাস্তব ল্যান্ডস্কেপ দেখতে দেখতে সত্যি বুঝতে পারলাম ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। বলিভিয়ান আল্টিপ্লানো অ্যাডভেঞ্চারের শেষ দিনে আরও আশ্চর্য কিছু অভিজ্ঞতা নিয়ে আসছি আগামী পর্বে। সবাই ভালো থাকবেন।